বিআরবি হাসপাতাল নিবেদিত। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসেন। দর্শক, পুরো অক্টোবর মাস জুড়ে পালিত হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস। পুরো পৃথিবী জুড়েই পালন করা হচ্ছে এই বিষয়টি নিয়ে, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির প্রধান আলোচ্য বিষয়ই থাকবে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বা স্তন ক্যান্সার সচেতনতা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষ অতিথি, চলুন পরিচিত হই তার সাথে। ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল 1979 সালের ফেব্রুয়ারি মাসে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। 2015 সালে তিনি সার্জারি বিষয়ে FCPS ডিগ্রি লাভ করেন। এরপর তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টার থেকে ক্যান্সার সার্জারিতে ফেলোশিপ সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকার প্রেসক্রিপশন পয়েন্টে সার্জারি ও ক্যান্সার সার্জারি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। অক্টোবর মাস জুড়ে শুধু বাংলাদেশেই নয়, পুরো পৃথিবী ব্যাপী পালন করা হচ্ছে বা হবে বাকি সময়গুলোতে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস। তো এই যে একটি মাস জুড়ে একটি বিশেষ ক্যান্সারকে নিয়ে এত আয়োজন, এত কিছু, নিশ্চয়ই তার পেছনে কারণ রয়েছে সেরকম। তো আমি একটু জানতে চাইব যে সচেতনতা পালনের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো এর মধ্যে পড়ে। আচ্ছা, প্রথমে আসি যে কেন পালন করা হচ্ছে এই একটি মাস জুড়ে। এত ধরনের ক্যান্সার আছে, কিন্তু কেন স্তন ক্যান্সার নিয়ে এত আলোচনা এবং সারা মাস জুড়ে এটি কেন সারা পৃথিবীতে পালিত হচ্ছে? সেক্ষেত্রে আপনাকে প্রথমে বুঝতে হবে যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু এখন মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় সারা পৃথিবী জুড়েই দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে তার মধ্যে হাইয়েস্ট ইনসিডেন্স, অর্থাৎ সবচেয়ে বেশি যে ক্যান্সারটি হচ্ছে মেয়েদের সেটি হচ্ছে এখন ব্রেস্ট ক্যান্সার, যেটি আগে জরায়ুর ক্যান্সার ছিল, এখন সেটি ব্রেস্ট ক্যান্সার। এবং সারা পৃথিবী জুড়ে যে মারা যায় ক্যান্সারে, মহিলাদের মধ্যে যে সমস্ত ক্যান্সার তার সবচেয়ে বেশি মারা যায় কিন্তু ব্রেস্ট ক্যান্সারে। এবং সেই কারণেই বিশ্বব্যাপী দেখা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা আছে এবং কিভাবে, কোন পদ্ধতিতে এই ক্যান্সারটিকে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে খুব দ্রুত এটাকে ডিটেক্ট করা যায় এবং তারপরে সেটা চিকিৎসা করে ঠিক ভালো করা যায়, সেটার জন্য, সেটিকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু সারা পৃথিবী জুড়ে এবং এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটিকে প্যাট্রোনাইজ করে। বিভিন্ন ধরনের যে ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান আছে, যে সমস্ত ক্যান্সার অ্যাসোসিয়েশনগুলো আছে, সবাই কিন্তু একযোগে সারা পৃথিবী জুড়েই এটি পালিত হয়। এবং এই ব্রেস্ট ক্যান্সারকে ফোকাস করছে, জি। কারণ হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার এমন একটি ক্যান্সার যে আপনি যদি আর্লি ডিটেকশন হয়, অর্থাৎ খুব দ্রুত আপনি যদি শুরুতেই প্রাথমিক অবস্থায় এটিকে ধরতে পারেন, সেক্ষেত্রে এটা পুরোপুরি নির্মূল সম্ভব। এটা এমন একটা ক্যান্সার হুইচ ক্যান বি কিওরড, অর্থাৎ এটির চিকিৎসা সম্ভব, এটিকে চিকিৎসা করে ভালো করা সম্ভব। সুতরাং এই সুযোগটি হাতছাড়া করা কখনোই ঠিক হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে এটা যদি অ্যাডভান্সড অবস্থায়, অর্থাৎ খুব যখন এটি অনেকটা অ্যাডভান্সড হয়ে যাচ্ছে, সেই অবস্থায় যদি ডিটেক্ট হয়, তখন কিন্তু যে চিকিৎসা সেটা শুধুমাত্র প্যালিয়েটিভ, অর্থাৎ তখন আর চিকিৎসায় রোগী ভালো হবে না, কিন্তু আমরা রোগীকে যতটা সম্ভব ব্যথামুক্ত রাখা, তার কষ্ট কমানোর চেষ্টা করা। সুতরাং এই দুটি বিষয়ের মধ্যে অনেক পার্থক্য। প্রাথমিক অবস্থায় ধরলে রোগী ভালো হয়ে যাচ্ছে, আর অ্যাডভান্সড অবস্থায় ধরলে, এবং অ্যাডভান্সড অবস্থায় কিন্তু খরচও বেশি, কারণ অ্যাডভান্সড ক্যান্সারের চিকিৎসার জন্য যে সমস্ত মডালিটিস বা চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। সুতরাং কিন্তু সেই তুলনায় আউটকামটা ভালো না। সেই কারণে এখন দেখা যাচ্ছে যে সবাই এখন ফোকাস করছে, যেহেতু আমরা কারণ জানি না, কোন একটি রোগের যদি কারণ জানা যায়, যেমন আমরা যে সমস্ত রোগ আগে যেগুলো কমিউনিকেবল ডিজিজ ছিল, আমরা যেগুলো বলি সংক্রামক ব্যাধি, আমরা জানি যে এই রোগটি এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়। সুতরাং আমরা চেষ্টা করেছি যে ওই জীবাণুর এগেইনস্টে আমরা একটা টিকা হোক বা অ্যান্টিবায়োটিক হোক বা যে কোনো ধরনের পদ্ধতি, যে ওই জীবাণুকে কিভাবে, কজটিকে, কারণটিকে কিভাবে নির্মূল করা যায়। কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বা অন্যান্য অনেক ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি না যে কারণটি কি। আমরা শুধু কিছু ফ্যাক্টর জানি, আমরা শুধু রিস্ক ফ্যাক্টর জানি। তখন সেই জন্য আমরা চেষ্টা করি যে এটাকে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা, যাতে আমরা দ্রুত এটাকে ডিটেক্ট করতে পারি এবং নির্মূল করতে পারি।
আচ্ছা, তো অ্যাওয়ারনেসে সরাসরি যাবার আগে আমি একটু আপনার কাছ থেকে ব্রেস্ট ক্যান্সারটি সম্পর্কেই জানতে চাইবো, কারণ সচেতনতা থাকতে হলে ভেতরে সেই ক্যান্সারটি সম্পর্কে কিন্তু জানা খুব জরুরি। তো যদি একটু জানতে চাই আপনার কাছে যে আসলে ব্রেস্ট ক্যান্সার বলতে কি বোঝানো হয় এবং কিভাবে বোঝা যাবে, লক্ষণগুলো। জি, একদম সহজ করে আমরা যদি বলি যে ব্রেস্ট ক্যান্সার এটা কি, যে কোনো ক্যান্সার মানে হচ্ছে একটি চাকা, এটা হচ্ছে প্রথম বা প্রাথমিক শর্ত। সব ক্যান্সারই চাকা নিয়ে প্রেজেন্ট করবে সেরকম হয়তো না, এই লক্ষণ প্রথম লক্ষণ যে চাকা হবে তা হয়তো অনেক সময় নাও হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আমার স্তনে একটি চাকা। সুতরাং প্রথম যেহেতু আমরা জানি যে একটি ক্যান্সার চাকা নিয়ে প্রেজেন্ট করবে, সুতরাং স্তনে যে কোনো ধরনের আমরা যদি চাকা অনুভব করি তাহলে আমাদেরকে প্রথমেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। আমরা যদি এই একটি জিনিস খেয়াল রাখি যে আমার স্তনে সব চাকায় কিন্তু ক্যান্সার আছে। তবে আরেকটা বিষয় যে বলছিলেন যে চাকা অনুভব করা, সেই অনুভব করার জন্য কিন্তু একটা সেলফ এক্সামিনেশনের প্রয়োজন। তখন এটা আমরা সামনে আসবো, এটা নিয়েও কথা বলতে হবে। কারণ হচ্ছে শুধু অ্যাওয়ার হলেই হবে না, আপনাকে কিন্তু সেটার ব্যবস্থাও নিতে হবে। যে আপনি অ্যাওয়ার শুধু মনে মনে জানলেন তাহলে কিন্তু হবে না, আপনাকে কিছু অ্যাক্টিভিটিজের মাধ্যমে সেই অ্যাওয়ারনেসটা প্রকাশ ঘটাতে হবে। আমরা আসবো এটার, কিন্তু তার আগে যেটি সেটা হচ্ছে যে তার মানে হচ্ছে যে কোনো ধরনের চাকা হলেই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অধিকাংশ চাকাই কিন্তু ক্যান্সারাস নয়। আচ্ছা, সুতরাং ক্যান্সার চাকা হলেই যে ক্যান্সার হবে এই ভয় পাওয়ারও কোনো কিছু নাই, কিন্তু সেই চাকাটি ক্যান্সার কি ক্যান্সারাস নয় সেটি এক্সক্লুড করতে হবে, সেটি দেখতে হবে এবং চিকিৎসকই সেটা সঠিকভাবে বুঝতে পারবে। এবং চিকিৎসকের ব্যাপারে এখানে আমার একটি বার্তা আছে, সেটি সব দর্শককে জানানোর জন্যই, যে আমরা যেটা হয় যে সবাই মনে করে যে ব্রেস্ট ক্যান্সার যেহেতু এটা একটি ফিমেল অর্গান, সুতরাং সম্ভবত গাইনোকোলজিস্টরাই হচ্ছে এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডক্টর। এটা কিন্তু একটু ভুল আমাদের ধারণা। কারণ হচ্ছে যে আমাদের যদিও স্তন বা ব্রেস্ট হচ্ছে একটা ফিমেল অর্গান, কিন্তু এটার চিকিৎসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিন্তু একজন সার্জন, যিনি সার্জারি বিশেষজ্ঞ বা ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ, এরকম কেউ একজন। কারণ হচ্ছে যে গাইনোকোলজিস্টরা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে তাদেরকে তাদের কারিকুলামে বা এটা অন্তর্ভুক্ত নয়। যেহেতু ফিমেল অর্গান সবাই কিন্তু গাইনোকোলজিস্টের কাছে চলে যায়, সেই ক্ষেত্রে রেফারেল সিস্টেমটাও জরুরি। জি হ্যাঁ, আমরা এখন কিন্তু অনেক আমাদের দেখেছি আমরা গাইনোকোলজিস্টরা আমাদের কাছে রেফার করে দিচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই করছেন না। হয়তো তারা যেহেতু ট্রিটমেন্ট দেয়া, তো যেমন মনে করেন যে ব্রেস্ট ক্যান্সার আমি বলেছি যে চাকা হলেই কিন্তু ক্যান্সার না। সুতরাং যদি একটি বিনাইন ক্যান্সার, বিনাইন লাম্প হয় অর্থাৎ নন ক্যান্সারাস, হ্যাঁ, তখন নন ক্যান্সারাস একটি চাকা হলে কিন্তু সেটা থেকে আসলে কিছু হবে না। সুতরাং আপনি ওষুধ দিলেন বা না দিলেন সেটাতে খুব বেশি ক্ষতি বৃদ্ধি হচ্ছে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগী কিন্তু অনেক দেরি করে আসছে এবং অনেক অ্যাডভান্সড অবস্থায় আসছে। সুতরাং আপনার যখন একটি চাকা হবে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি একজন সার্জনের শরণাপন্ন হন। আচ্ছা আচ্ছা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ সেটি হচ্ছে নিপল ডিসচার্জ, অর্থাৎ নিপল দিয়ে যদি কোনো রস মিশ্রিত হয়, সেটা যে কোনো রঙই হতে পারে। লাল রং হলে লাল হচ্ছে রেড সাইন, সুতরাং সেটা যদি রক্ত সহ হয় তাহলে তো অবশ্যই ডাক্তার দেখাতে হবে। কিন্তু ছাড়াও যে কোনো ধরনের ডিসচার্জ হলে এটাও এক ধরনের অ্যাবনর্মালিটি। সুতরাং একটি চাকা এবং যে কোনো ডিসচার্জ, আপনি এই সহজ দুটি সিমটম যদি মনে রাখেন তাহলে এই সিমটম, এই লক্ষণগুলো প্রকাশিত হলে আপনাকে বুঝতে হবে যে আপনার একজন চিকিৎসক বা একজন সার্জনের শরণাপন্ন হওয়া উচিত। আচ্ছা, বলছিলেন যে নিজ থেকেই জানা বা বোঝা যে আসলে হয়েছে কিনা এবং সেই অনুযায়ী তাকে ব্যবস্থা নেওয়া। তাহলে কি ব্যবস্থা আসলে নিবে এবং আগে ভাগেই যাতে বোঝা যায় সেজন্য তার কোন কোন বিষয়গুলো জানা থাকা জরুরি? এখন যেটা হচ্ছে যে আপনার খুব সহজ কিছু পদ্ধতি আছে। কারণ হচ্ছে যে আপনার স্ক্রিনিং, আমরা সারা পৃথিবীতে এখন স্ক্রিনিং শব্দটি খুব ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, স্ক্রিনিং মানে হচ্ছে যে আপনি সব রোগীকে, সব মানে একটি নির্দিষ্ট বয়সের, যে বয়সটাতে আসলে ক্যান্সার বেশি হয়, হ্যাঁ, এক এক দেশের জন্য সেটা এক এক রকম, তো সেই বয়সের সমস্ত মহিলাকে আপনি স্ক্রিন করবেন। সেটা আমাদের দেশের জন্য একটু জটিল, কারণ হচ্ছে আমাদের দেশ অনেক বড়, মানুষ অনেক বেশি এবং আমাদের হেলথ সিস্টেমের এত সক্ষমতা নাই যে এরকম এত বেশি পরিমাণে মহিলাদেরকে আমরা সবাইকে স্ক্রিনিং করব। কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু ছোট জিনিস, যেমন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, আপনি একটু আগেই বলছিলেন সেটির কথা, সেটি হচ্ছে যে আপনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে
আপনার নিজের স্তন পরীক্ষা করা যায়। সেটি একটি নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা এখন কিন্তু সবার হাতেই মোবাইল ফোন আছে। আপনারা ইউটিউবে যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন লিখে সার্চ দিলেই আপনি দেখবেন যে অনেক লিংক আছে, সেখানে দেখা যায় যে কিভাবে আপনি নিজের স্তন পরীক্ষা করতে পারেন। এটি কি সবার ক্ষেত্রেই জরুরি এই এক্সামিনেশন? এটা সবার ক্ষেত্রেই করা উচিত। এটা খুব সহজ একটি পদ্ধতি, মাসে একবার আপনি মনে করে আপনি নিজের স্তন নিজে পরীক্ষা করবেন, চেক করে দেখবেন যে কোথাও কোনো আপনার চাকা অনুভূত হয় কিনা। এখানে একটি বিষয় হচ্ছে যে মানে এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে যে অনেকে ভুল করেন, সেটি হচ্ছে যে আপনি 2 আঙুলের মাঝখানে নিয়ে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সবসময় মনে হবে যে কোনো না কোনো চাকা আছে। এখানে নিয়মটি হচ্ছে সহজ, সেটা হচ্ছে আপনার হাতের তালু দিয়ে হাতের তালুটি সোজা করে আপনি পরীক্ষা করবেন। তখন যদি আপনার হাতে কিছু অনুভূত হয় সেই ক্ষেত্রেই ওটি চাকা। আর যদি কোনো সন্দেহ থাকে ভালো করে সেটি শিখে নিয়েই তারপর শিখে নিয়ে। আর আমি বললাম তো যে এটা এখন কিন্তু আপনার ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সুতরাং আপনি দেখে নিতে পারেন, আপনি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, তার কাছ থেকেও শিখে নিতে পারেন। আরো পদ্ধতিগুলো সম্পর্কে একটু জানতে চাই খুব সংক্ষেপে। অন্যান্য পদ্ধতিগুলোর মধ্যে যেটি হচ্ছে যে আমরা বলি আল্ট্রাসাউন্ড, অর্থাৎ ব্রেস্টের আল্ট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রাম। ম্যামোগ্রাম হচ্ছে এক ধরনের এক্স-রে, কিন্তু একটি বিশেষ পদ্ধতিতে করা এক্স-রে। এই দুটি করে আমরা জানতে পারি। আমরা সাধারণত 40 বছরের নিচে যখন মহিলারা কোনো একটি চাকা নিয়ে আসেন, আমরা তাদের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রামের জন্য বলি। আর যদি 40 বছরের বেশি হয় সেক্ষেত্রে আমরা বোথ আল্ট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রাম দুটো দিয়েই আমরা স্ক্রিনিং করতে পারি। এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বা সচেতনতা, ওভারঅল কি বলার আছে আসলে যারা সাধারণ দর্শক আছেন বা রোগী যারা আছেন, কিংবা এখন রোগী না কিন্তু তারা চাচ্ছেন স্ক্রিনিং করাতে, আসলে তাদের প্রতি আপনাদের কোনো পরামর্শ? তাদের ক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। প্রতি মাসে একবার আপনি আপনার নিজের স্তন পরীক্ষা করুন। যদি কোনো চাকা গোটা কিছু আপনার কাছে অনুভূত হয়, যে কোনো কিছু অ্যাবনর্মাল, তাহলে সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকটি হবেন একজন সার্জন। আচ্ছা, আর তারপরে যখন আপনি চিকিৎসকের কাছে যাচ্ছেন, তিনি আপনাকে পরবর্তী যে জিনিসগুলো পদক্ষেপগুলো, তার মধ্যে একটি হচ্ছে আমি যেটা বললাম আল্ট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রাম আপনার বয়স অনুযায়ী। আরেকটি হচ্ছে যদি কোনো সাসপিশিয়াস চাকা হয়, অর্থাৎ খুব সন্দেহজনক মনে হয়, সেক্ষেত্রে আমরা ওখান থেকে রস নিয়ে পরীক্ষা করতে পারি। এটি হচ্ছে সুনির্দিষ্ট পরীক্ষা এবং তখনই আমরা বুঝতে পারবো। দায়িত্বটা অবশ্যই সার্জনের কাছে, বাকি দায়িত্বটা আসলে সার্জনের কাছেই থাকবে। চমৎকার কিছু তথ্য এবং পরামর্শ দিয়েছেন আপনি এই বিষয়টি নিয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্রেস্ট ক্যান্সার। এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে হয় বিষয়টি নিয়ে, প্রতিরোধের কিছু উপায় আমরা জানলাম। আশা করছি উপকৃত হয়েছেন আপনারা। দর্শক, বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 914338 থেকে 7 পর্যন্ত। ইমেল বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।